Hello guys, welcome back to our channel Ganesha Zone, and today we are going to discuss about my journey of job search in the year of 2024. So in this video I am going to discuss about the journey starting from January 2024 to May 2024. So yeah, today I have already joined a company. As you all know from my previous video that I have already resigned from Cognizant, and my last day also over in Cognizant. রিসেন্টলি আই হ্যাভ জয়েন্ট এ নিউ কোম্পানি। সো আজকে আমরা ডিসকাস করবো সেই হোল জার্নিটার ব্যাপারে, কীভাবে এগুলো স্টার্ট হয়েছিল এই 2024-এ। সো আই উড লাইক টু স্টার্ট ফ্রম দ্য মান্থ অফ জানুয়ারি। সো ইন জানুয়ারি আমার একটা কল আসলো ফ্রম আনাদার কোম্পানি কল ACL। সো সেই কলটা আমি ইন্টারভিউ দিলাম, 3টে রাউন্ড ইন্টারভিউ দিলাম, টেকনিক্যাল রাউন্ড, ম্যানেজারাল রাউন্ড অ্যান্ড HR রাউন্ড। 3টে রাউন্ড ইন্টারভিউ দেওয়ার পর I got selected, thanks to God, and I got to know that they are going to offer me. So we sit for a offer discussion, offer negotiation. So in that call, I told them a offer like suppose আমি এখানে কোনো অ্যামাউন্ট স্পেসিফাই করবো না, আমি কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। এই ভিডিও থেকে হয়তো তোমরা কিছু আইডিয়া পাবে যে কেমনভাবে কোনো পার্টিকুলার কোম্পানি সিলেক্ট করা উচিত আর কেমনভাবে না, কেমনভাবে কাউকে ডিক্লাইন করা উচিত আর কেমনভাবে না। তো সেইগুলো সম্বন্ধে আমি ডিসকাস করবো। সো আমি অফার পেলাম, বাট ওরা আমাকে ডাকছিল নাগপুরে। সো অ্যাকর্ডিং টু মি নাগপুর, নট অ্যাকর্ডিং টু মি, নাগপুর ইজ এ সেকেন্ড টায়ার সিটি ইন মহারাষ্ট্র। সো আমি হিসাব করে দেখলাম যে আমার কারেন্ট সিটি কলকাতা। তো আমার নাগপুরে, আমার যদি কলকাতায় 12 টাকা আমার বছরে খরচা হয়, আমি হিসাব করে দেখলাম আমার নাগপুরে তাহলে সিটি চেঞ্জ করলে 24 টাকা হয়তো খরচা হবে। তো হিসাব করে দেখলাম সেটা প্রায় 100%। সো তারপর আমি ডিসাইড করলাম যে আমি তাদেরকে বলবো আমার 24 টাকা লাগবে নাগপুরে মুভ করার জন্য। সো ডিসকাস করার পর তারা আমাকে জানালো, আমি তাদেরকে ফাইনাল জানালাম যে আমার 24 টাকা লাগবে। আমি তাদেরকে প্রথমে বললাম এটা নেগোসিয়েশন। তো আমি তাদেরকে প্রথমে 24 না বলে আমি তাদেরকে 27 টাকা বলেছিলাম। তো যখন তাদেরকে 27 টাকা বললাম, তারা আমাকে 21 টাকা বললো। তারপর আমি তাদেরকে বললাম যে 21 পসিবল না, আমি 25 টাকায় রাজি হতে পারি। তারপর তারা জানালো যে তারা 25 অবধি যেতে পারবে না, তারা 23 অবধি যেতে পারবে। তখন আমি বললাম ঠিক আছে, দেখুন আমি অত নিচে তো যেতে পারবো না, আমার অ্যাটলিস্ট 24 টাকা লাগবে সার্ভাইভ করার জন্য। এগুলো আমি টাকাটা জাস্ট একটা এক্সাম্পল ফিগার বলছি, 24 টাকা লাগবে জয়েন করার জন্য। তো তখন তারা বললো ঠিক আছে, আমাদের ম্যানেজারের সাথে ডিসকাস করতে হবে, আমার মনে হয় না এটা পসিবল হবে, তো ডিসকাস করে জানাবো। তো আমি 23-এ নামতে পারতাম না। দেখো সবসময় একটা হায়ার ফিগার, একটা মিডিয়াম ফিগার আর একটা লোয়েস্ট ফিগার সবসময় নেগোসিয়েশন করার সময় তোমার মাথায় নিয়ে বসতে হবে, যাতে তুমি ওর নিচে নামবে না, এটা তোমার হিসাবে থাকবে। তো ও যখন আমি 24 বললাম, ও 23 বললো, তখন আমি 23-এ নেমে যাবো এমন পসিবল ছিল না, কারণ আমার মাইন্ডেই ছিল আমার লোয়েস্ট ফিগার হচ্ছে 24 টাকা। সো 24 টাকার নিচে আমি নামবো না। তো তারাও ডিসকাস করতে গেল। তো তারপরে আমাকে এসে তারা জানালে যে তাদের পক্ষে সেটা পসিবল হচ্ছে না। তো ঠিক আছে, এটা হতেই পারে ইন্ডাস্ট্রিতে, কিন্তু তখন আমি একটু ভেঙে পড়েছিলাম। হ্যাঁ, আমি ডিক্লাইন করতে হয়েছিল, কিন্তু বুঝতেই পারছো এত বড় অফার, এত বড় কোম্পানি, তো একটু ভেঙে পড়েছিলাম। তারপরে আমার মেন্টরকে কল করলাম, উনি বললো যে এটা নর্মাল জিনিস, এটা ভেঙে পড়ার মতন জিনিস না, এটা নর্মাল জিনিস, ইন্টারভিউ দিতে থাক আর অপরচুনিটি আসবে। সো তারপরে আমি ইন্টারভিউ দিতে থাকলাম। তারপরে কিছুদিনের মধ্যেই, 10-15 দিনের মধ্যেই আমি IBM-এ সিলেক্ট হলাম। তো IBM কলকাতাতেই ছিল। তো কলকাতাতে আমার লোয়েস্ট ফিগার অ্যারাউন্ড, আমরা জানি কলকাতায়, আমি বললাম আমার 21 টাকা লাগবে। তো 21 টাকা যখন বললাম, ওরা তখন বললো যে রাউন্ড ইন্টারভিউ হলো, টেকনিক্যাল রাউন্ড হলো, ম্যানেজারাল রাউন্ড হলো, HR রাউন্ডে স্যালারি নেগোসিয়েশন হচ্ছিলো। আমি বললাম 21 টাকা লাগবে আমার। ওরা বললো যে 21 টাকা পসিবল না, আমরা 16 টাকা দেবো। আমি বললাম না, 16 টাকা আমার স্কিল হিসাবে পসিবল না। এবার তোমাকে জানতে হবে যে কোথায় তোমাকে নিজেকে সেল করতে হবে, তো নিজেকে হাইলাইট করতে হবে। দেখো কলকাতা আমার নেটিভ প্লেস, সো এমন না যে আমাকে কলকাতায় থাকতে গেলে 24 টাকায় লাগবে, আমি 21 টাকাতে আরামসে সার্ভাইভ করতে পারবো। কেননা বাইরে গেলে তার একটা আলাদা খরচা আছে, রেন্ট আছে, লিভিং কস্ট আছে, ট্রাভেল কস্ট আছে, ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন সেগুলো আছে। তো আমি আমার হিসাবে 21 টাকা একটা কারেক্ট ফিগার হতো কলকাতায় সার্ভাইভ করার জন্যে। সো আমি বললাম যে আমার 21 টাকা লাগবে। ওরা বললো না, আমার মনে হয় তুমি 16 টাকাতে সার্ভাইভ করতে পারো।
এবার তোমাকে নিজের স্কিলগুলো হাইলাইট করতে হবে, তোমাকে নিজেকে সেল করতে হবে যে কেন তুমি ডিজার্ভ করো 21 টাকা, 16 টাকা না। তো তখন আমি বললাম তাদেরকে যে আমি নিজেকে কীভাবে গ্রো করেছি, আমি কী কী নতুন স্কিল জানি, আমি কী কী অন ডিমান্ড স্কিল জানি, মার্কেট ওয়াইজ অন ডিমান্ড স্কিল জানা আছে আমার, আমার সার্টিফিকেশনস, আমার কোয়ালিফিকেশন, আমার মাস্টার, আমার ডিগ্রিজ, এগুলো আমি ওদেরকে বললাম। তো তারপর ওরা রাজি হলো 20-তে, বললো 20 টাকা আমি তোমাকে দিতে পারবো। আবার বলছি এই ফিগারগুলো সব একটা মানে কি বলবো, একটা বানানো ফিগার, যেটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য ইউজ করছি, এর সাথে কোনো স্যালারি বা কোনো কিছু কোনো সম্পর্ক নেই। সো ওরা বললো 20 টাকা আমি তোমাকে দিতে পারবো। তো তখন আমি বললাম যে ওকে, আই অ্যাকসেপ্টেড দ্যাট অফার। তো আমি অফারটা অ্যাকসেপ্ট করলাম। কিন্তু অফারটা অ্যাকসেপ্ট করার সময় পরে কী হলো, এবার এতদিন যখন আমাদের স্যালারি কম ছিল তখন কি হতো, তখন যেটা হতো যে ধরো আমার স্যালারি ধরো 6 টাকা আছে, ওখানে 50 পয়সা ভ্যারিয়েবল পে থাকতো। মানে তুমি ধরো তোমাকে বছরে 6 টাকা দেওয়া হবে, সেখানে 50 টাকা ভ্যারিয়েবল পে থাকতো। মানে ওই 50 টাকা ডিপেন্ড করবে তোমাকে দেবে কি দেবেন, 50 পয়সা, সরি না 50 টাকা, 50 পয়সা। তো 6 টাকা ধরো তোমার বছরের স্যালারি, 50 পয়সা তার মধ্যে হিসাব থাকতো যে তোমাকে দেবে কি দেবে না, সেটা ডিপেন্ড করে হচ্ছে তোমার পারফরমেন্সের উপর, তুমি কেমন কাজ করেছো তার উপর, তোমার রেটিং কেমন আছে ইয়ারলি তার উপর। কিন্তু তোমার যত স্যালারি বাড়বে কি হবে, তোমার ধরো এখানে যখন আমার 6 টাকা ছিল তখন 50 পয়সা মানে কত পার্সেন্ট, 5% ও তারও কম, বা তারও কম হয়তো, আমি জানি না কত হচ্ছে, 6 টাকা হলে 10% মানে 60 পয়সা। ওকে, তো ওই ওরকমই, তো লেস দেন 10%। কিন্তু তোমার যখন স্যালারিটা কম হয় তার পার্সেন্টেজটাও কম হয়, তো 50 পয়সা অ্যাজ ভ্যারিয়েবল পে অতটা গায়ে লাগতো না। কিন্তু যখন তোমাকে 20 টাকা দেবে, তার মধ্যে তুমি যদি দেখো 18 টাকা তোমার ফিক্স থাকবে, আর তোমাকে 2 টাকা দেবে, মানে 20 টাকার মধ্যে 18 টাকা তোমার ফিক্স থাকবে, আর 2 টাকা তোমাকে দেবে অ্যাজ ভ্যারিয়েবল পে। মানে 2 টাকা ডিপেন্ড করবে যে তুমি পারফর্ম কেমন করছো। অবভিয়াসলি তুমি তোমার পারফরমেন্স নিয়ে কনফিডেন্ট থাকতে পারো, আর আমি সবসময় থাকি, থ্যাঙ্কস টু গড। বাট ওইটা একটা দেবে কি দেবে না তাদের উপর। যেমন টিসিএস এখন নতুন চালু করেছে, নিয়ম চালু করেছে যে ভ্যারিয়েবল পে ডিপেন্ড করবে তুমি অফিসে গিয়ে কাজ করছো না ওয়ার্ক ফ্রম হোম করছো তার উপর। অফিসে গিয়ে কাজ করলে তোমার বোনাস পাওয়ার জন্য তুমি এলিজিবল হবে। তো আই এম সরি, অফিসে গিয়ে কাজ করলে তুমি বোনাস পাওয়ার জন্য এলিজিবল হবে। তো এইটা কাইন্ড অফ তাদের হাতে যে তোমাকে ভ্যারিয়েবল পে দেবে কি দেবে না। বাট ওরমভাবে তো দুনিয়া চলতে পারে না যে সব কিছু তাদের হাতে। মানে তুমি ভাবতে পারছো 18 টাকার মধ্যে 2 টাকা তারা বলছে যে আমার মর্জির মতন আমি তোমাকে দেবো, আমি ডিসাইড করবো তুমি ওইটা পাওয়ার যোগ্য কি যোগ্য না। কিন্তু ওরমভাবে হয় না। তো যাই হোক, আমি অফারটা অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু এক্সপেকটেশন আমার ছিল যে হয়তো পুরোটাই ওর মধ্যে ফিক্স থাকবে, বাট ওর মধ্যে ওটা রিটার্নাল অ্যাড করে দিয়েছিল। যাই হোক, এটা একটা এক্সাম্পল দিলাম। তারপরে টিএফ তো থাকে, পিএফ গ্র্যাচুইটি ওর মধ্যে সব ভরে দিয়েছিল। তো ওইটা আমার কাইন্ড অফ পছন্দ হয়নি। তো ধরো ওদের 18 টাকা দিচ্ছে প্যাকেজ, তার মধ্যে তোমাকে 2 টাকা দিয়ে দিচ্ছে কী বলে রিটার্নাল প্যাকেজ, পিএফ গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স ওই সব করে দিচ্ছে। তো যাই হোক, তারপর আমি রেজিগনেশন সাবমিট করলাম। তো রেজিগনেশন সাবমিট করার পর আমি 3 মাস নোটিস পিরিয়ডে চলে এলাম কগনিজেন্টে। এই টাইমে আমার মেন্টর আমাকে সাজেস্ট করলো যে কিপ ইন্টারভিউইং, বিকজ দেখো এইটাও একটা সাজেশন যে একটা অফার পেয়ে গেলে আজকের দিনে ওখানে যদি তুমি থেমে যাও তাহলে এটা কাইন্ড অফ ফুলিশনেস। বিকজ আই হ্যাভ এক্সাম্পল, ওয়ান অফ মাই ফ্রেন্ড গট সিলেক্টেড ইন অ্যামাজন। সো অ্যামাজনে সিলেক্ট হওয়ার পর ইন দ্য লাস্ট ডে হি ল্যান্ডেড ইন ক্যানাডা। সো ক্যানাডাতে ল্যান্ড করেছে। ল্যান্ড করার পর জাস্ট বিফোর দ্য জয়নিং ডেট হি গট টু নো দ্যাট ওর অফার উইথড্র করে নেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে। তো এই টাইপের সিচুয়েশানগুলো অ্যাভয়েড করার জন্য আজকের দিনে প্রতিটা ক্যান্ডিডেট পছন্দ করে মাল্টিপল অপশানস খোলা রাখতে। তো আমি ইন্টারভিউ দিতে থাকলাম। সো এরপরে আবার আমি অপরচুনিটি পেলাম এইচসিএলের কাছ থেকেই। এইচসিএলের কাছে আগেও পেয়েছিলাম, তো এইবারেও সেম ইন্টারভিউ দেওয়ার পর আবার ইন্টারভিউ দিতে হয়েছে আমাকে। টেকনিক্যাল রাউন্ড, ম্যানেজার রাউন্ড, এইচআর রাউন্ড, 3টে রাউন্ডই দিতে হয়েছে। বাট এইবারে তারা 24 টাকায় রাজি হয়ে যায়। তারা লোকেশন দেয় হায়দ্রাবাদ। তারা আমাকে বলে তুমি হায়দ্রাবাদে আসো, হায়দ্রাবাদে কাজ করো। আমি এর আগেও হায়দ্রাবাদে কাজ করেছি অ্যাকসেঞ্চারে, তো আমার কাছে এইটা কোনো বড় প্রবলেমেটিক ছিল না। তারা 24 টাকায় রাজি হয়ে যায়। আমি আবার বোকামো করি যে তাদেরকে আমি একটা সিটিসি প্যাকেজ বলি 24 টাকা, কিন্তু তাদেরকে আমার যেটা বলা উচিত ছিল আমার 24 টাকা ফিক্স লাগবে। আবার সেই সেম জিনিস আমার সাথে হয়।
এইবারে আমাকে 21 টাকার ধরো প্যাকেজ দেওয়া হলো, 21 টাকা সরি 20 টাকার ধরো প্যাকেজ দিল ইয়ারলি, যে ইয়ারলি আমি 20 টাকা পাবো। আর তার মধ্যে 3 টাকা 3 টাকা যোগ করে দিল হচ্ছে ভ্যারিয়েবল পে, আর 1 টাকা যোগ করে দিল হচ্ছে রিটার্নাল মানে পিএফ গ্র্যাচুইটি এইসব। তো ভাবো আমি 20 টাকা যদি পাই, তার মধ্যে 3 টাকা তুমি যোগ করে দিচ্ছ ভ্যারিয়েবল পে, যেটা তোমার হাতে থাকবে, তুমি আমাকে দেবে না। সো আমার এটাও আমি লাইক করিনি। বাট ওইটা হায়দ্রাবাদে, আর আমার কাছে আইবিএম এর অলরেডি অফার ছিল কলকাতা, যেটা আমাকে 20 টাকা দিচ্ছিল। তো আহ, আমি ওই অফারটাও অ্যাকসেপ্ট করে নিলাম, বিকজ নেভার নো কেমন কী সিচুয়েশান আসবে। সব সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকা উচিত। তো দুটো অফার আমার হাতে এলো, আইবিএম আর এইচসিএল। তারপরে প্রায় 1.5 মাস মতন হয়ে গেল নোটিস পিরিয়ডে, আমি তখনও ইন্টারভিউ দিচ্ছিলাম। তারপরে আমার কাছ থেকে কেপিএমজির কল এলো, কেপিএমজিতেও ইন্টারভিউ দিলাম, luckily got selected. And after getting selected in KPMG, they offered me Ranchi, Jharkhand. সো ঝাড়খণ্ড রাঁচিতে এটা কোনো গভর্নমেন্ট প্রজেক্ট ছিল। সো আমি প্রজেক্টের ব্যাপারে কোনো কথা বলবো না, বিকজ দ্যাট ইজ নট ডিসক্লোজেবল। সো ইয়া, আই গট সিলেক্টেড অ্যান্ড আই ওয়াজ অন হোল্ড, বিকজ ওরা কোটেশন কিছু সাবমিট করতে হয় হয়তো, মানে ওই হয় না নিলামি টাইপের, আমি জানি না ওটা কী বলে, অকশন টাইপের, ওরকম কিছু হয়তো হয়। তো ওরা ওদের কোটেশন সাবমিট করবে, তারপরে কে প্রজেক্টটা পাবে, তো তার উপর ডিপেন্ড। তো ওইটা পেতে, ওই অফারটা পেতে আমার এখনও 2 মাস মতন লাগতো হাতে এসে পৌঁছাতে, কিন্তু আমার কাছে টাইম ছিল অনলি 1.5 মাস, আরও 1.5 মাস টাইম ছিল নতুন জবে জয়েন করার জন্য, বিকজ টোটাল 3 মাস আমার কাছে টাইম ছিল কগনিজেন্টের লাস্ট ডেট হওয়ার আগে। তো আফটার দ্যাট আমি ওর সাথে ডিসকাশন কন্টিনিউ রাখলাম, ওর সাথে একটা স্যালারি নেগোসিয়েশন হলো, ওইটা কন্টিনিউ রাখলাম। কেপিএমজি ইজ এ বিগ কোম্পানি, কন্টিনিউ থাকলো। বাট আমি আরও দেখতে থাকলাম। তারপরে যখন 1 মাস বাকি, তখন ইপ্যাম একটা ভেরি গুড কোম্পানি, অ্যান্ড দে ওয়াজ অফারিং মি জব ইন ব্যাঙ্গালোর। সো দে ওয়ার অফারিং মি এ ভেরি গুড প্যাকেজ অলসো, বাট আই এম নট গোয়িং টু ডিসক্লোজ দ্যাট। আমি জাস্ট বলবো যে ধর সাপোজ 30 টাকা তারা আমাকে অফার করছিল, বছরে তারা আমাকে 30 টাকা দেবে। তো 30 টাকা তারা দেবে, আমি কলকাতায় পাচ্ছিলাম 20 টাকা, আর হায়দ্রাবাদে আমার কাছে অফার ছিল 24 টাকা। তো তারপরে তারা বলছিল আমার 30 টাকা দেবে। তো এটাও একটা ভালো অফার ছিল, কিন্তু ব্যাঙ্গালোর ইজ এ ভেরি হাই কস্ট সিটি ইন ইন্ডিয়া। ব্যাঙ্গালোর, মুম্বাই, দোজ আর দ্য সিটি ভেরি কস্টলি সিটি। আমি ওখানে প্রচুর থাকা খরচা। মুম্বাই আমি থেকেছি 10 দিন মতন। আমি টাকা মানে ওরা যেটা অফার করছিল সেটা খুব একটা মানে কম তো কিছুতেই না। ওয়ান টাইম দ্যাট ওয়াজ ড্রিম, মানে কী বলবো, ওই স্যালারিটা পাওয়া ভগবানের দ্বারা, কিছু মানুষের কাছে হয়তো স্বপ্নের মতন ব্যাপার হয়ে যায়। কিন্তু যাই হোক, ওইসব পরের কথা। তো 30 টাকা তারা অফার করলো, আমি হিসাব করে দিলাম ওইটা আমার খুশি, যেহেতু ওখানে গেলে কিন্তু ফ্যামিলি ছেড়ে ব্যাঙ্গালোর যেতে হতো তাহলে উইদাউট এনি রিজনে। বাট আমি ওই অফারটাও হোল্ড করলাম, মানে অ্যাকসেপ্ট করলাম। তো আমার কাছে এখন 3টে অফার আছে, আইবিএম, এইচসিএল, কেপিএমজি আছে। বাট কেপিএমজিটা এখনও ইন হ্যান্ড ফাইনালাইজ হয়নি, বিকজ আমি অফার রিসিভ করিনি, নেগোসিয়েশন হয়ে আছে। বিকজ ওদের অপশন থেকে ক্লিয়ারেন্স বা পেলে তারপরে ওরা অফার রিলিজ করতে পারবে। তো ইপ্যাম, তো টোটাল 4টে ডিসকাশন অ্যান্ড অফার অ্যাকসেপ্টেন্স হয়ে আছে টিল নাও। তো তারপরে লাকিলি কলকাতার মধ্যেই আমি যখন আমার প্রায় 15 দিন মতন বাকি, আর তখন আমি অফার পাই এলটিআই মাইন্ডট্রি থেকে। তো এলটিআই মাইন্ডট্রি আমি ইন্টারভিউ দিই। হ্যাঁ, এলটিআই মাইন্ডট্রিতে 3টে ইন্টারভিউ রাউন্ড হয়েছিল, ইপ্যামে প্রায় 5টা ইন্টারভিউ রাউন্ড হয়েছিল। তো এলটিআই মাইন্ডট্রিতে ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পর ওরা আমাকে অফার খুব ফাস্ট প্রসেস করে, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। মানে ওরা 1 সপ্তাহের মধ্যে প্রসেস কমপ্লিট করে ইন্টারভিউতে শুরু করে সিলেকশন অবধি। তো ওরা আমাকে একটা অফার করে। দেখো আমার হাতে 20 টাকার অফার ছিল, একটা 24 টাকা ছিল হায়দ্রাবাদে, 30 টাকা ছিল ব্যাঙ্গালোরে। ওরা আমাকে কলকাতাতেই 25 টাকার অফার করে। সো আমাদের কলকাতায় একটা অফার ছিল 20 টাকার ধরো, আর ওরা আমাকে 25 টাকার অফার করছে। বাট এখানেও ওরা যেটা দিচ্ছে তার মধ্যেও ভ্যারিয়েবলটা যোগ করা ছিল। কিন্তু এখানটা আমি তোমাদের একটা কথা আগে দিয়ে বলবো, আমি ওদের কাছে চেয়েছিলাম ধরো ফর এক্সাম্পল 26 টাকা অ্যাজ ফিক্সড কম্পোনেন্ট। তো আমি ওদেরকে বলেছি আমার 26 টাকা ফিক্স লাগে, কারণ আমি শিখে গেছিলাম সময়ের সাথে সাথে যে আমি যদি একটা অ্যামাউন্ট বলি ওর মধ্যে ওরা ভ্যারিয়েবল যোগ করে আমাকে প্রোভাইড করবে। তো আমি ওদেরকে বলেছিলাম যেহেতু অনলি 15 ডেজের মধ্যে আমি জয়েন করছি, তো আমার 26 টাকা ফিক্স লাগবে, আর সাথে আমার 4 টাকা আরও লাগবে অ্যাজ এ বোনাস, জয়নিং বোনাস 4 টাকা লাগবে। তো তখন ওরা বলে যে 4 টাকা আমরা দিতে পারবো না, আমরা 1 টাকা দেবো অ্যাজ এ জয়নিং বোনাস, আর তোমাকে 21 টাকা দেবো হচ্ছে ফিক্স, আর তোমাকে 3 টাকা দেবো ভ্যারিয়েবল, আর বাকিটা থাকবে 2 টাকা মতন থাকবে, সরি 1 টাকা মতন থাকবে রিটার্ন, মানে ওই পিএফ টিএফ অ্যান্ড অল।
ওইটা থাকবে 1 টাকা মতন। তো 21 টাকা হচ্ছে ফিক্স, 3 টাকা ভ্যারিয়েবল, 1 টাকা রিটার্নাল পিএফ, আর 1 টাকা তারা দেবে বোনাস। আর HCL এর কাছে আমার হায়দ্রাবাদ যে অফারটা ছিল ওটা ছিল টোটাল 24 টাকার, আর তার মধ্যে 2 টাকা ছিল আমার জয়েনিং বোনাস ছিল 2 টাকা। আর এই এলটিএম আইটির কাছে আমি 4 টাকা চেয়েছিলাম জয়েনিং বোনাস, আর 26 টাকা চেয়েছিলাম অ্যাজ ফিক্স। আমি বলেছিলাম ভ্যারিয়েবল কি দেবেন না দেবেন আপনাদের উপর, আমার ওটা নিয়ে কোনো ডিসকাশন করেন। বাট ওরা যে অফারটা দিল খুব সুন্দর অফার ছিল। বাট আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড বিকজ আমার কাছে অলরেডি একটা অফার ছিল যার মধ্যে আমি 2 টাকা পাচ্ছি জয়েনিং বোনাস, এখানে আমি 1 টাকা নিচ্ছি। কিন্তু এই অফারটা কলকাতাতেই, তো আরেকটা অফার যেটা ছিল সেই 24-এর, ওইটা 24 টাকার, ওইটা হায়দ্রাবাদে ছিল। সো আমি তার জন্য এই অফারটা অ্যাকসেপ্ট করে নিলাম। লাকিলি যখন আমার 1 সপ্তাহ বাকি ছিল তখন আর একটা কল আসছে, কোম্পানির নামটা আমি লাস্টে বলছি। তো কোম্পানিটা খুব বড় কোম্পানি, মানে সাইজে বড় না হলেও ফিনান্সিয়ালি স্টেবল কোম্পানি। আমি মার্কেট রিসার্চ করে যেটা দেখতে পেলাম, এআই খুব ভালো কাজ করছে। করোনার সময় যে মেডিসিন ডিসকভারি হয়েছিল, তারপর অ্যানালাইজিং, ওই সব দিক দিয়ে খুবভাবে হেল্প করেছি। সো নাও ইটস দ্য টাইম টু ডিসক্লোজ দ্য কোম্পানি আই হ্যাভ রিসেন্টলি জয়েন্ড। I joined in a company named Sama Technologies, which is a US company. It's a product-based AI company, and it has developed AI tools and technologies related to cloud. হ্যাঁ, এটা একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট AI বেসড কোম্পানি, প্রোডাক্ট বেসড কোম্পানি। এখানে আমি লটস অফ লার্নিং অপরচুনিটিস পাবো। স্যালারির দিক দিয়ে ডিসকাস করলে আমি যেটা এক্সপেকটেশন সবাইকে বলছিলাম 26 টাকা, তো এরা আমাকে সেটাই অফার করে। এরা আমাকে প্রথমে পুনেতে যাওয়ার কথা বলেছিল, বাট আমি এদেরকে যখন জানাই যে আমার কাছে অন্য অফার আছে যেগুলো আমাকে কলকাতা থেকেই কাজ করতে দিচ্ছে, তাহলে আমি পুনেতে কেন যাবো, তো তখন এরা আমাকে রিমোট অপরচুনিটি প্রোভাইড করে। আমাকে জানায় তুমি রিমোটলি কলকাতা থেকেই কাজ করতে পারো। তো তখন আমি ডিসাইড করি এই কোম্পানিটা জয়েন করার জন্যে। কোম্পানি চুজ করার ক্ষেত্রে কিছু জিনিস আমি মাথায় রেখেছিলাম: লার্নিং অপরচুনিটিস কেমন আছে, কী ধরনের প্রজেক্ট, প্যাকেজ। অবভিয়াসলি যতই আমরা ডিনাই করি, ওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তারপর জব লোকেশন, তার এই সমস্ত জিনিসই আমাদের মাথায় রাখতে হয় একটা কোম্পানি সিলেক্ট করার সময়। সো ইয়েস, অ্যাজ ইউ ক্যান সি নাও আই হ্যাভ অলরেডি জয়েন্ট সামা টেকনোলজিস। আমি 1 সপ্তাহ হয়েছে এই কোম্পানিতে জব করছি। কারেন্টলি আই এম ইন পুনে, সো আমি পুনেতে এসেছি জাস্ট টু হ্যান্ডশেক উইথ এভরিওয়ান, সবার সাথে পরিচয় করার জন্যে। হ্যাঁ, আমার মতে কারোর সাথে কাজ করতে গেলে একে অপরকে একটু জানা দরকারি। তো আমি তার সাথে ডিসকাস করি যে আমি 1 সপ্তাহ গিয়ে থাকতে চাই পুনেতে, তারপরে কলকাতায় ফেরত আসবো। তো তারাই সব অ্যারেঞ্জমেন্ট করে। এখন আমি পুনেতেই আছি, কালকে আমি বাড়ি ফিরে যাবো। 1 সপ্তাহ এখানেই ছিলাম, খুব ভালো লাগলো পুনের শহরটাকেও। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি ফর দিস লং জার্নি। থ্যাংক ইউ, বাই বাই।